হ্যালো, সবাই কেমন আছেন? গল্পবাড়ির আরেকটি গল্প নিয়ে এসেছি। এটা হচ্ছে মন্দারমণির একটা ঘটনা। এটা কিন্তু মন্দারমণির কোনো হোটেল বা রিসর্টের ঘটনা নয়। এটা একটা অন্যরকম ঘটনা। মানে এটা ঠিক রিসর্টে ভূত আছে বা কোনো রুমে ভূত ছিল এরকম স্টোরি কিন্তু নয় এটা। এটা হচ্ছে একটা দাদার সাথে হয়েছিল। তো সেই ঘটনাটা ওটা আমাকে জানানো হয়। এটা আমাদের মানে পাড়ারই ঘটনা। মানে আমি এখনো পাড়া ছেড়ে বেরোতে পারছি না। যে পাড়ারই এত ঘটনা। তো হয়েছে কি, এই যে দাদাটা, এ হচ্ছে গাড়ি চালায়। মানে এদের নিজেদের গাড়ির ব্যবসা এবং নিজেদের গাড়ি নিজেরাই চালায়। তো এরা বেশ ফ্যামিলি মিলে, সবাই মিলে, ভাই, ভাইয়ের বউ, ওর নিজের বউ পরিবার, মানে বউ, বাচ্চা, মা, বাবা, বোন, বোনের হাজবেন্ড, মানে সবাই মিলে একটা মন্দারমণিতে যায়। যে সকালবেলা উঠে ওরা ঘুরতে চলে গেছে, দুপুরবেলার মধ্যে পৌঁছেও গেছে। সেখানে গিয়ে সন্ধ্যেবেলা থেকে মোটামুটি ওদের খাওয়া দাওয়া যেরকম মন্দারমণিতে হয়, বেসিক্যালি মানুষের যায়, হই হুল্লোড় করে, মজা করে। তো সেরকমই ওরাও খুব বেশ মজা টজা করছিল, মস্তিতে ছিল। তো বিকেলবেলা রাত্রিবেলাতে ফিরেও আসে, রাত্রিবেলা ফিরে এসে ওরা ওদের মতো শুয়ে টুয়ে পড়ে। তো বিশেষ কিছু সমস্যা কিছু হয়নি, খুব পুল টুল ওদের ওখানে, একটা ভালো রিসর্টে ওরা থেকেছে। এবার ঘটনাটা হচ্ছে পরের দিন সকাল থেকে ভালোই ছিল, কিছুই হয়নি। কিন্তু ওই বিকেল বেলাতে ওরা প্ল্যানিং করে যে একটা নৌকো ভাড়া নেব আমরা। তো নৌকোটার মধ্যে আমাদের হচ্ছে ওই একটু ড্রিঙ্ক করব, একটু মাছ ভাজা টাজা করে, রিসর্ট থেকে মাছ ভাজা টাজা সব করে নিয়ে গিয়ে ওরা সবাই মিলে একটু ড্রিঙ্ক করবে। তো করেছে কি, ওই বোনের বর, ওর ভাই, ওরা আর আরো দু চারটে ওখান থেকে মনে হয় পরিচিত বা ওদের সাথে ছিল ওরকম কাউকে, ওরকম জুটিয়ে নিয়ে চলে গেছে ওইখানে মাঝ সমুদ্রে ড্রিঙ্ক ট্রিঙ্ক করতে। তো এবার গেছে, গিয়ে যখন ফিরছে, মানে বেশ অনেকক্ষণ হয়ে গেছে। এবার ওর মা ফোন করছে, এই কিরে এতক্ষণ হয়ে গেছে রাত্রির, তখন প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। আর বলছে এতক্ষণ কি করছিস তোরা? হ্যাঁ, তখন বলছে আসছি আসছি, এরকম করে করে ফোনটা রেখে দিয়েছে। তো মা ওরকম খাবার জন্য লনে অপেক্ষা করেছে অনেকক্ষণ ধরে। তা আসছে না দেখে উনি ভদ্রমহিলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। এইবার রাত্রিবেলাতে যখন ফিরে এসেছে, তখন না ওই যে দাদার সঙ্গে ঘটনাটা ঘটেছে, ওর হঠাৎ করে মনে হয়েছে যে ওর শোল্ডারটা ভীষণ ভারী। মানে ভারী মানে কেউ যাওয়ার সময় ঠিকই গেছিল, কিন্তু আসার পর থেকে ওর না ভীষণ শোল্ডারে পেইন হচ্ছে। তো ওর বউকে বলেছে একটু ভিক্স টিক্স কিছু এনেছো, তাহলে আমার পিঠে একটুখানি মালিশ করে দাও। আর নইলে ব্যথার ওষুধ থাকলে আমাকে একটুখানি ব্যথার ওষুধ দাও। তখন বউ বলেছে আমি ভিক্স বা ব্যথার ওষুধ আমি এখন কোথায় পাবো? একটা জ্বরের ওষুধ আছে, তুমি ওটা খেয়ে শুয়ে পড়ো। ও মানে ও তো খুব বিরক্ত, কারণ অনেকক্ষণ থেকে ওদেরকে ফোন করে করছে, আসছেই না। খাওয়া দাওয়ার একটা ওদের, যতই হোক ওরাও তো আনন্দ করতে গেছে না, ওদের ভালো লাগেনি ব্যাপারটা, মানে বউগুলোর আর বোনটার। তো তখন ও বলেছে জ্বরের একটা ওষুধ আছে, এটা তুই নিয়ে খেয়ে নে, বলে ওদেরকে দেওয়া হয়েছে। তা খেয়েও নিয়েছে। এবার রাত্রিবেলাতে ওর না, মানে দেখছে আস্তে 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 না ওই যে ঘাড়ের ব্যথাটা ওর বেশি হচ্ছে। মানে মনে হচ্ছে কেউ ওর ঘাড়ে এরকম না, এরকম ঠেসে রেখেছে ঘাড়টাকে। মানে হয় না যে প্রেশার দিয়ে আমাদের ঘাড়ে কেউ চেপে বসলে, বা বাচ্চা কাঁধে নিলে যেরকম একটা, মানে হয় না আমরা বাচ্চাকে কাঁধে বসিয়ে নিই, তো ওরকম হলে যেরকম একটা পেইন হবে, তো ওরকম একটা চাপ লাগছে ঘাড়টার মধ্যে। তো তখন ও বলছে যে আমার তো ভালো লাগছে না, ব্যথাটা খুব মানে অদ্ভুত একটা ব্যথা করছে। এবার ছেলেরা একটা রুমে আর মেয়েরা একটা রুমে শুয়েছিল ওরা। তো তখন ও না বাকিদেরকে বলে, এই তোদের এরকম ঘাড়ে ব্যথা হচ্ছে? তখন ওরা বলছে না, আমাদের কেন ঘাড়ে ব্যথা হতে যাবে, তুই ঘাড়ে ব্যথা কি সবার হয় নাকি? তাও বলছে না, কি জানি আমারই মনে হয় ঘাড়টা ব্যথা করছে, কি ভুল মানে বালিশে যাওয়ার শোয়ার হয়তো অসুবিধা হয়েছে। তো এরকম একটা কিছু মানে ওর মনে হয়েছে ওরকম একটা কিছু। রাত্রিবেলাতে ও যখন বাথরুমে গেছে, ওর ওই আলোটা জ্বালিয়ে যায়নি। মানে ওখানে হয় না যে ঘরের আলোটাতেই বাথরুমটা আলোকিত আছে, ও একটু বাথরুম করবে চলে আসবে। ওর মনে হয়েছে ওই অন্ধকারে ওর ঘাড়ের উপরে কেউ একটা বসে আছে এরকম। হ্যাঁ, এরকম ওর না মনে হয়েছে জিনিসটা আছে। আমার তো সাডেন দেখেছে, দেখেই ওটা কয়েক সেকেন্ডের একটা ব্যাপার। দেখেই ওর আর মনে হয়েছে যে না, ও মনে হয় ভুল দেখেছে। তো ও তখন ভাবছে কি রে বাবা, আমি এটা কি দেখলাম। ও আবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে, তখন কিছু নেই আর। তো ও ঘরে এসে ও শুয়ে পড়েছে, ভাবছি ধর এত বেশি খেয়েছি মনে হয় মাথায় চড়ে গেছে, গিয়ে শুয়ে পড়েছে।
হঠাৎ করে পরের দিন সকালে উঠেছে, সেম প্রচন্ড ঘাড়ে ব্যথা। হ্যাঁ, মাকে বলছে, মা আমার না প্রচন্ড ঘাড়ে ব্যথা করছে, আর ভীষণ আমার ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে, মানে ওর খুব কষ্ট হচ্ছে। ও বলেছে মানে সেদিন ওদের ফেরার দিন, মানে শুক্র শনি, শনিবারটা এইসব কাণ্ড করেছে, আর রবিবার। তো তখন ওর মা বলেছে, বলছে আমি না মা গাড়িটা চালিয়ে যেতে পারবো না, ভাই মানে ভাই বা ভাই বোনের বা কেউ একটা গাড়িটা চালিয়ে নিয়ে যাবে, দুটো গাড়িতে গেছে, দুজনকে তো চালাতে হবে, একটা ও চালিয়ে এসেছিল। তো ওরা বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা চালিয়ে নিয়ে চলে যাবো, কোনো ব্যাপার না। তো বলে ওরা দুজন গাড়ি চালিয়ে নিয়ে বাড়ি চলে এসছে। বাড়িতে আসার পরেও ওর সেম প্রবলেম। আর ও না খুব খাচ্ছে, মানে অনেক খাচ্ছে, যতটা ও খায় ন্যাচারালি একটা মানুষের তো একটা খাবার লিমিট, বা আমরা তো জানি যে আমার বাড়ির লোকজন মানে ও কতটা খায় এ কতটা খায়, তো ও না অনেকটা কোয়ান্টিটিতে খাচ্ছে। তখন মা বলছে, বাবা তুই এরকম রাক্ষসের খাওয়া খাচ্ছিস কেন? হ্যাঁ, কালকেও দেখলাম হোটেলে এরকম মানে খাচ্ছিস প্রচুর। দুপুরবেলাটা তো ওটা তো খেয়ে দিয়ে তারপর বিকেলে রিটার্ন করেছে না, তো দুপুরেও দেখেছে, কারণ আগের দিন রাত্রেবেলা ভদ্রমূল্য তো দেখেনি, কারণ উনি তো শুয়ে পড়েছিল, তখন ওরা এসে ওই ঘাড়ে ব্যথা ব্যথা হয়েছে, বউয়ের কাছে গেছে, গিয়ে বউয়ের সাথে কথা টথা বলে ওষুধ খেয়ে চলে এসেছে। তা মা ভদ্রমূল্য তো ঘুমিয়ে পড়েছিলেন ওর মাটা, তো উনি তো আর দেখেনি যে ছেলে কতটা কি খেয়েছে, খাচ্ছে না খাচ্ছে। তো উনি তখন বলছে, বাবা কি রাক্ষসের খাওয়া খাচ্ছিস, সেদিন দুপুরবেলাতেও দেখলাম এরকম খাচ্ছিস, রাতে এসেও এত খাচ্ছিস। মানে উনি একটা নর্মাল ভাতের চাল নিয়েছেন বা কিছু রান্না করেছেন, এবার এ এত খাচ্ছে যে বাকিদের আর খাবারে টান পড়ে যাচ্ছে। ছেলের বউকে বলছে তুমি আর একটুখানি ভাত বসাও, এত খাচ্ছে। কালকেও দেখলাম এত খাচ্ছে, আর লিটারেলি মানুষ এত খেতে পারে না, মানে যে খায় সে খায়, কিন্তু যে খায় না সে দুম করে এত এত খাচ্ছে একটা। তখন ওর মা একে বলছে, মা বউকে বলছে যাও তো গিয়ে আর একটুখানি চাল ভেজাও, এ কি করছে এত খাচ্ছে, কুকারে একটু ভাত বসাও নইলে আমাদের আর খাওয়া জুটবে না। তো বউ আবার যথারীতি গিয়ে চাল চাপিয়েছে কুকারের মধ্যে, যে ভাতটা হয়েছে ও সেটাও চাইছে, বলছে ওটাও আমাকে আরেকটু, আমি আরেকটু খাবো। তখন ওরা বলছে, এই ওঠ, এত কি খাওয়া, এত এত কেউ খায় নাকি, ঘাড়ে ব্যথা হয়েছে তার মধ্যে এত খেয়ে যাচ্ছে। তো ও তো কিছু কিছু বলেনি, বিরক্ত হয়েছে, তাও মা একটু ভাতটা দিয়েছে মনে হয়, খেয়ে দিয়ে উঠেছে, মানে আর চাইনি, এমন দমক খেয়েছে ভাতছে, আর চাইনি। তো তারপরে উঠে চলে গেছে। এইবার ও মানে সেদিন রবিবার দিন রাত্রিবেলাতে তো বউকে না বউকে বলছে, জানো তো আমি না সেদিন মানে কালকে রাত্রিবেলাতে হঠাৎ করে দেখলাম, আর ও মানে ঘাড়ে ব্যথাটা না আস্তে আস্তে আরো জাঁকিয়ে বসছে, যত টাইম পার হচ্ছে ওর ঘাড়ে ব্যথাটা আরো এরকম জাঁকিয়ে বসছে। তো তখন ওর বউ বলছে যে কি ব্যাপার বলো তো, চলো ডাক্তারখানাতে নিয়ে যাই, মনে হয় স্পন্ডিলাইটিস হয়েছে। মানে গাড়ি চালায় তো বেসিক যেটা মানুষ ভাবে যে গাড়ি চালায় হয়তো স্পন্ডিলাইটিস হয়েছে। তো তখন ওর বউকে বলছে, না না আমার না জানো তো সেদিন রাত্রির ওই ওখান থেকে ফেরার পর থেকেই না, ওই নৌকো থেকে আসার পর থেকে মানে রাস্তা থেকে মনে হয় নৌকোটার ভেতরেই তখন খেয়ে এসে দিয়েছে, তখন তো কিছু বোঝেনি। তো পরে মনে হয়েছে ওর ওটা যে ওর ঘাড়ে ভীষণ ব্যথা, এবং শুধু ব্যথাই না, একটা মানে প্রেশার, কন্টিনিউ একটা প্রেশার ওর, ওটা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে, ওটা আর কমছে না ওর প্রেশারটা। তো তখন ওর বউ তখন বলেছে যে তাহলে চলো একটু ডাক্তার দেখিয়ে আসি, মনে হয় স্পন্ডিলাইটিস হয়েছে। তো তোমার কি মাথা ঘুরছে বা এরকম, মানে ও বলে যাচ্ছে একটা একটা সিমটমস, যেগুলো মানে বেসিক স্পন্ডিলাইটিস এর সিমটমস গুলো ও সেগুলো বলছে। তো তখন বলছে, না না আমার ওসব কিছু হচ্ছে না, আমার শুধু ঘাড়টা মনে হচ্ছে কেউ একটা ঘাড়ে এরকম করে মানে চেপে ধরে রাখলে, বা বাচ্চা কাঁধে নিলে যেরকম একটা, মানে ও নিজে বলছে যে এরকম একটা ফিল আসছে, আমার ভালো লাগছে না। তো তখন ওর বউ বলছে, ঠিক আছে চলো একবার ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, তারপর দেখা যাবে। ইতিমধ্যে ওর মাকে তখন বলছে যে আমার না ওই সেই শনিবার দিন রাত্রি থেকে খুব ঘাড়ে একটা ব্যথা করছে। তো আমি ভাবলাম প্রথমে বালিশের জন্য হচ্ছে, এখন ও বলছে হয়তো স্পন্ডিলাইটিস হয়েছে, তো একবার একটু ডাক্তারটা দেখিয়েই আসি। তো ওর মা বলছে, হ্যাঁ যা দেখিয়ে আয় ডাক্তার। তো ডাক্তার দেখিয়েছে, ডাক্তার তার ওষুধ টষুধ দিয়েছে, যা যা মেডিসিন দেওয়ার, তো সেসবগুলো সে খেয়েছে, খেয়েও তার ঘাড়ে ব্যথা কমছে না। এবার দিনের পর দিন মানে কন্টিনিউয়াসলি তার সেই ঘাড়ের ব্যথাটা বাড়ছে, দিয়ে মানে উত্তরোত্তর বেড়ে যাচ্ছে, এবং সে এমন তার ঘাড়ে ব্যথা, সে একেবারে বিছানা সজ্জায়। এবং হঠাৎ করে তার ওরকম মনে হয়েছে যে আয়নাতে যখনই নিজেকে দেখছে, মনে হচ্ছে মানে আস্তে আস্তে সেই অবয়বটা, সেদিন তো সাডেন একটু দেখেছিল, বন্ধ দেখে চলে গেছিল, অবয়বটা তো কিছু হয়নি। ওর এখনই আয়নার সামনে দাঁড়ালে ওর কন্টিনিউ মনে হচ্ছে ওর কাঁধে কেউ একটা বসে আছে, ওর মনে হচ্ছে। তো কিন্তু আর বাদ বাকি কেউ কিন্তু কিছু বুঝতে পারছে না। এবং রাতে যেমন নর্মালি মানুষ শোয় টোয় সবই শুচ্ছে টুচ্ছে, কিন্তু ওর ওই ঘাড়ের ব্যথাটা ওর করে যাচ্ছে কন্টিনিউ।
লাস্টের দিকে আর শুতেও পারছিল না, ডাক্তার দেখিয়েছে, এবার ডাক্তারকে বাড়ি গিয়ে বলেছে 2-3 দিন পরে যে আমার এরকম প্রচন্ড ঘাড়ে ব্যথা, আমি এখন শুতেও পারছি না, আমার শুলেও মনে হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে। তো তখন ডাক্তার বলছে তাহলে তুমি একটা কাজ করো, কিছুদিনের জন্য এরকম একটু উঁচু বালিশে শোও বা একদম ফ্ল্যাট বালিশে শোও। তো তখন ও বলেছে না আমি ফ্ল্যাট বালিশে তো শুতেই পারছি না, উঁচু বালিশে শুলেও আমার মনে হচ্ছে আমার প্রচন্ড ঘাড়ে এরকম একটা প্রেশার আসছে, আমার খুব ব্যথা, আমার ভালো লাগছে না। তো তখন ওর মায়ের না একটা মনে একটা কু ডেকেছে যে ব্যাপারটা তো ভালো ঠেকছে না, কারণ এবার ও কথায় কথায় তখন বলে ফেলেছে যে আমার না সেদিন রাত্রিবেলাতে মনে হয়েছিল যে এরকম আমার কাঁধের ওপরে কেউ একটা, বাথরুমে যখন গেছিলাম মনে হয়েছিল কাঁধের উপরে কেউ একটা বসেছে, ওটা আমি কয়েক সেকেন্ডের জন্য দেখেছিলাম এবং আমি ভেবেছিলাম আমি প্রচন্ড ড্রিঙ্ক করেছি, আমার নেশা হয়ে গেছে, সেই জন্য আমি ওই একটা সাডেন টাইম দেখেছি, কিন্তু তারপরে কিন্তু আমি দেখিনি ওটা। কিন্তু এখন আমার সারাক্ষণই নিজেকে দেখলেই মনে হচ্ছে যে এই জিনিসটা আমার সাথে হচ্ছে। তখন ওর মা দেখছে না ব্যাপারটা তো ঠিক হচ্ছে না, তখন উনি একটা আমাদের ওখানেই 1 নম্বরের ওখানে মসজিদ আছে, তো উনি সেখানে যায়, গিয়ে যে মেইন যে উনি তো তাকে গিয়ে বলে যে এরকম এরকম একটা ব্যাপার হয়েছে, তো বলে আপনি ছেলেকে নিয়ে আসুন। ওনারা তো আর ফার্স্টেই বাড়ি চলে আসে না ন্যাং ন্যাং করে কারোর, তো উনি তখন বলেছে যে আপনি একটুখানি ওকে নিয়ে আসুন, আমি আগে দেখি কি হয়েছে, তারপরে আমি দেখছি করা যায়। তো বলে তখন ওই দাদার মা ওকে নিয়ে যায় ওখানে। তো গিয়ে এসে গেছে, মানে যায়নি তা যে না, গেছে, গিয়ে ভেতরটাতে ঢুকতে চাইছিল না, তো তখন তো দেখেই বুঝেছে। তো বলে যে আপনাকে এরকম জল পড়া দিয়েছে আর ওদের যা যা দেওয়ার সেসব দিয়েছে, দিয়ে তখন ওর মাকে বলছে যে খাওয়াও কিন্তু কিছুক্ষণ তো হবে না, কারণ এটা না একটা মানে এমনই জিনিস ওখান থেকে ওর সাথে চলে এসেছে ব্যাপারটা, মানে ওই যে রাত্রিবেলাতে ওরা যে ড্রিঙ্ক ট্রিঙ্ক করছিল নৌকোতে বসে, তো তখন ওই ওর সাথেই ও চলে এসেছে জিনিসটা, মানে এতটা চলে এসেছে সাথে করে। তো তখন ও বলছে তাহলে এটা আমি কি ব্যবস্থা করবো, কারণ আমার ছেলে তো কন্টিনিউ ঘাড়ে ব্যথা করছে, না আমার ছেলে তো কন্টিনিউ বলে যাচ্ছে যে মা আমার ঘাড়ে ব্যথা করছে, এখন আমি তাহলে এটা কি করতে পারি। তো তখন উনি বলে যে আমি দেখছি কি করা যায়, বলে উনি তখন ওকে ঝাড়ানোর ব্যবস্থা করে, এবং তারপরে বেশ কিছুদিন ভীষণ অসুস্থ ছিল, যাচ্ছিল না, মানে মাসখানেকের একটা স্কেডিউল দিয়েছিল ভদ্রলোক যে দেখুন এরকম অবজার্ভ করুন, এটা যদি চলে যায়, মানে হয়তো কিছু দিয়েছিল, কিছু তাবিজ টাবিজ কিছু একটা দিয়েছিল হয়তো, কিন্তু তাবিজ টাবিজ পড়েও ছিল, তাতে বিশেষ কিছু রেজাল্ট আসেনি, এবং দিনের পর দিন ওর ওই ঘাড়ে ব্যথা প্রচন্ড বাড়তে থাকে। আর হঠাৎ করে ওর মা একদিন খেয়াল করে, মানে এই ওই মৌলবীকে দেখানোর পরের ঘটনা, হ্যাঁ, ওর মা না হঠাৎ করে খেয়াল করে ওর ঘাড়ে একটা কালশিটে দাগ, মানে এরকম রাউন্ড শেপ করে, আমাদের অনেকের হয় এটা, মানে ময়লা টয়লা জমলে বা একটা পিগমেন্টেশন যেরকম হয় না, একটা কালো এরকম ঘাড়ের চারপাশে ওর একটা দাগ। তো তখন ওনাকে মৌলবীকে ওর মা তাড়াতাড়ি করে যায়, গিয়ে জানায় যে এরকম জানেন তো আমার ছেলে না এরকম ঘাড়ে একটা দাগ হয়ে গেছে। তখন উনি বলছেন না এইটা না এরকম ভাবে যাবে না, দাঁড়ান আমি যাব আপনার সাথে, বলে উনি তার বাড়ি জানে না, উনি তাড়াতাড়ি করে ওনার সাথে এসেছে, এসে তখন ওকে জিজ্ঞেস করছে এই তুই কে, কোথা থেকে এসেছিস, কেন এসেছিস ওর সাথে। হ্যাঁ, তখন বলছে যে অনেকক্ষণ পরে, মানে হট করে তো ওরা কেউ বলে ফেলে না যে আমি কেন এসেছি, তো অনেকক্ষণ ওকে করার পরে বা ওদের যা কাজকর্ম সেসব করছিল, ওদের যা রিচুয়ালস চলছিল, চ্যান্টিং হয়েছে বা যা যা করার সেসব গুলো করে, তখন অনেকক্ষণ পরে সে তখন জানায় যে যেই নৌকোটাতে ওরা বসে ড্রিঙ্ক করছিল সেই নৌকোটাতে এই যে এসেছে সে একটা মেয়ে, মানে একটা মহিলা এন্টিটি। তো সে তাকে কোনো একটা সময় এর যে বয়ফ্রেন্ড, সে হচ্ছে মানে এ একটা বাড়ির বউ ছিল। তো এরকম হয় না যে অনেকে আগে ভালোবাসা থাকে, তারপরে সেই ও বাবা মা ধরে বেঁধে বিয়ে দিয়ে দেয় এবং তারপরে সে পালিয়ে আসে বয়ফ্রেন্ডের সাথে। তো এর ঘটনাটা সেই রকম একটা ঘটনা, একে এরকম মানে চলে এসেছিল, বয়ফ্রেন্ড বলেছিল, তো এ একদম প্রেমের ফাঁদে পা দিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে চলে এসেছিল, আসলে বয়ফ্রেন্ডের উদ্দেশ্য ছিল জাস্ট ফুর্তি ফাত্তা করা একে নিয়ে, একে বিয়ে দিয়ে এসে কিছুই করতো না। তো কিন্তু ও তো সেটা বোঝেনি, ও চলে এসেছিল, চলে এসে ওই যে নৌকোটা, ওই নৌকোটার মধ্যে ওর বয়ফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের বন্ধু বান্ধব সবাই মিলে ওর সাথে এটা করে, খারাপ ব্যাপার।
তো সেই তারপরে ওখানে ওকে মেরে ওই ফেলে দেয় ওখানে যথারীতি ওটার মধ্যেও ওরকম ভাবে। তারপরে হয়তো পুলিশ এসছে বা কি হয়েছে না হয়েছে সেসব যাই হোক হয়েছে হয়তো প্রসিডিওর, কিন্তু ওর হচ্ছে মৃত্যুটা এরকম ভাবে হয়েছে। এবং এ যখন দেখে যে ওই নৌকোটাতে বসে এতগুলো লোক ড্রিঙ্ক করছে, ওর ওই সোলটা ওই নৌকোটার মধ্যে মানে স্ট্রে করে। যখন ওগুলো তো একটা ইনভাইটেড না, একটা করছে, ওকে ওরকম খাচ্ছে, ড্রিঙ্ক করছে, মাছ খাচ্ছে, তো সেইটা দেখে ওরও খুব হয়েছে। তো তখন ওটাতে ওর সঙ্গে বলছে ওকেই ধরলি কেন? তখন বলছে না আর কাউকে ধরতে পারছিলাম না, হয়তো আর কারণ অরা খুব স্ট্রং, অনেকের অরা থাকে না যে কোনো কিছু করলেই তাকে ফট করে অ্যাটাক করা যায় না, মানে অনেকের অরা থাকে খুব স্ট্রং অরা, তাকে কিছু করা যায় না। তো বাকিদের বোধহয় ওরকম অরা ছিল, আর এর বোধহয় একটুখানি উইক অরা ছিল, তো যেই কারণে ও ধরেছে। তখন বলছে তাহলে ওকে ছাড় ছাড়, ওকে ছেড়ে দে, ওকে কেন ধরে রেখেছিস? ও তো তোর বয়ফ্রেন্ড না, বা ও তো তোর সাথে কোনো খারাপ কিছু করেনি, তো ওকে খামোকে কেন ধরে রেখেছিস? তারপর তখন বলে না আমার তো মুক্তি হয়নি আনা টানা। তো বলছে তাহলে তোর মুক্তি আমি কি করে করবো, সেটা বলে দে, তাহলে তোকে আমি সেরকম ভাবে মুক্তি করে দিতে পারি। তো তখন মেয়েটা একটা ঠিকানা বলে, এবং বলে যে আমাকে ওই ওই ঠিকানায় গিয়ে আমাকে ওকে একটু বলে, মানে ওর হাজবেন্ডের কথা বলে যে ওকে একটুখানি বলে আসুন যে আমি এরকম চলে গিয়েছিলাম। কারণ ও মেয়েটির মা বাবা না ওর হাজবেন্ডকেই দোষারোপ করেছে, এবং হাজবেন্ডকে বোধহয় জেলে টেলেও পাঠিয়েছিল, বা মেয়েকে মিসিং ওরা ভাবছিল এতদিন ধরে হয়তো হাজবেন্ডই কিছু করে ফেলেছে, কিন্তু সেটা তো নয়। তো এই হয়তো হাজবেন্ডকে বাঁচানোর জন্য, মানে ওর হয়তো ওই মারা যাওয়ার পরেও হয়তো রিয়েলাইজেশনটা যে হয়েছে যে আমি বড্ড ভুল করে ফেলেছি, এবং আমার জন্য একটা নির্দোষ মানুষ সে জেল খেটেছে, বা তার গায়ে একটা সামাজিক কলঙ্কের ট্যাগ লেগে গেছে যে বউকে হয়তো মেরে আমার হাজবেন্ডকে যদি এটা মুক্তি দিয়ে দেয় তাহলে আমি ওটা ছেড়ে দেবো। তো তখন ওই মৌলবী খুঁজতে 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 ওই মানে ঠিকানা বলে দিয়েছিল, তো মেয়েটির বাড়িতে যায় এবং গিয়ে ওকে বলে যে এরকম একটা আপনাদের মেয়ে এরকম একটা কাণ্ড করেছে এটা, এবং এই ছেলেটিকে তখন দেখায়, ছেলেটি যায়নি সাথে, মানে বলে এরকম গিয়ে যে এরকম একটা ছেলেকে ও মন্দারমণিটাকে ওখান থেকে ধরে এসছে, তার কারণ হচ্ছে আপনার মেয়ে নিজেই চলে গিয়েছিল, এবং এর জন্য আপনারাও খানিকটা দায়ী, কারণ আপনারা ওকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন। তো তো তারপরে ওর বাবা মা গিয়ে হাজবেন্ডকে বোধহয় জেল থেকে ছাড়াই টাড়ায়, এবং তারপরে চলে যায় এর শরীর থেকে। তো আজকাল কত কিছু আমরা দেখি না, যে জোর করে বিয়ে দিয়ে দেওয়া, এটার কাইন্ড অফ না বাবা মায়েরই দোষ থাকে। মানে অনেক ক্ষেত্রে হয় না যে মেয়ে পছন্দ না, কিন্তু তারপরেও তার অপছন্দের একটা মানুষের সঙ্গে বিয়ে দিয়ে দিয়ে তার জীবনটাও নষ্ট করে। এখন তো সম্প্রতি আমরা কত ঘটনাতেই দেখছি যে মেরে ফেলা হচ্ছে, বা এই যে মোস্ট রিসেন্ট সিয়া গোয়েল আর কেতন আগরওয়াল যে কেসটি হলো, তো তাতেও তো শুনছি যে এর মানে বাড়ি থেকে বলছে জানতো না, কিন্তু জানতো, জানতো ছেলে মেয়ে কি করে না করে অন্তত মা অন্তত জানে। বেশিরভাগ ক্ষেত্রেই যে ছেলে মেয়ের যে কাণ্ড কাহিনী সেগুলো কিন্তু তার মা জানে। তো এটা করবেন না। ছেলে মেয়ে হ্যাঁ দেখবেন অবশ্যই, এখন ছেলে মেয়ে যদি কেউ হয় না যে লাফাঙ্গা ছেলে পেলের সঙ্গে একটা রিলেশনে জড়িয়ে গেল, তো তাকে তো সেখান থেকে বের করে আনা উচিত, কিন্তু যদি ছেলেটি মোটামুটি স্টেবল হয় বা মেয়েটি মোটামুটি ভালো হয়, তো এটা দেখবেন যাতে অন্তত তাদের মনের মিলটুকুনি হয়, বা এর পরবর্তীকালে তারা যাতে একটা বাজে স্টেপ না নিয়ে নেয়, যেরকম সম্প্রতি ঘটনাগুলোতে ঘটছে। তো তারপরে এখন ভালোই আছে, আবার সব ঘাটটার ব্যথাও কমে গেছে, মোটামুটি স্টেডি আছে। তো জানাবেন এই ঘটনাটা কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। আজ তাহলে আসি।